আন্দোলনের কৃতিত্ব নিয়ে যদি লড়াই চলে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নেই। কারণ কৃতিত্ব তো এখন আমি নিজে আমার কৃতিত্ব বলতে পারবো, শেখ হাসিনার মতো ওর বাবা বাংলাদেশ মুক্ত করছে, যুদ্ধ করছে, তাদের দেশ, এটা তো এই একটা কনসেপ্ট কেন এখন বাংলাদেশে চলতেছে যে এই আন্দোলন আমার কৃতিত্ব আমাকে ভোগ করতে হবে, আমাকে বাংলাদেশ চালাতে হবে, বাংলাদেশ কিভাবে চলবে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার সিদ্ধান্ত না আসলে আমি এটা করবো না, আমি সেটা করবো না, একটা কালচার। এই কালচার থেকে তো বেরিয়ে আসতে হবে। এটা কৃতিত্ব অনেকে বলেছে, এটা কৃতিত্ব নেওয়ার দরকার নেই। আমি নিজে বহুবার জেলে গেছি, আমার পরিবার অসুস্থ হয়ে গেছে, আমার ছেলে অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ, তো আমি এগুলো কৃতিত্ব নিতে থাকবো নাকি আমি ভবিষ্যতের দিকে যাব? আমি তো কোনো কৃতিত্ব নেওয়ার দরকার নেই, এটা আমি দায়িত্ব পালন করছি। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমার দায়িত্ব পালন করছি। যারা মুক্তিযুদ্ধ করেছে তারা দেশের স্বার্থে, জাতির স্বার্থে, মানুষ বাংলাদেশের জনগণের স্বার্থে মুক্তিযুদ্ধ করে। এবার মুক্তিযুদ্ধ আপনি সারা জীবন বিক্রি করতে থাকবেন, এই কাজটা তো ঠিক না। মুক্তিযুদ্ধ যারা সত্যিকার করেছে তারা কিন্তু যার যার কাজে ফিরে গেছে। আপনি দেখেন যে রমেশ সাহেব আবার উনি ব্যারেকে ফিরে যায়নি, উনি মুক্তিযুদ্ধ ঘোষণা দিয়েছেন, উনি ফ্রন্ট লাইনে যুদ্ধ করেছেন, স্বাধীন করেছেন, কিন্তু উনি তো ওনার ব্যারেকে ফিরে গেছে। প্রফেসর যারা যুদ্ধ করছে ওরা কলেজে চলে গেছে, ছাত্ররা স্কুলে চলে গেছে। এখন ওরা যদি বলে দেন ভাই আমরা যুদ্ধ করছি, এখন আমি তো আমার দেশ চালাতে হবে, আমি দেশের মালিক হয়ে গেলাম, আমার কথা মতো দেশ চলতে হবে, এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। হিস্টোরিক্যালি যেটা এখন বিশ্বে যেটা হয়েছে, আমি আপনাদেরকে একটু আমরা রিসার্চ করেছি এটার উপর, যে সমস্ত দেশ বিপ্লবোত্তর অথবা এরকম ঘটনা বাংলাদেশে যেটা আপরাইজিং, মাস আপরাইজিং, যে সমস্ত দেশ এই উত্তর বিপ্লবোত্তর মাস আপরাইজিং উত্তর দেশ যত তাড়াতাড়ি ইলেকট্রাল প্রসেসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পেরেছে ওই দেশগুলো বেঁচে গেছে এবং ওই দেশগুলো ভালো করছে। আর যেই দেশগুলো এই বিপ্লবোত্তর সময় আমার দাবি ওর দাবি করতে করতে ঝামেলা পাকাইছে, ওই সমস্ত দেশে গণতন্ত্রও নাই, অর্থনীতিও নাই, সমাজও নাই, ওখানে গৃহযুদ্ধ চলছে, ওখানে সমাজে বিভক্তি চলছে, ওই দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে গেছে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, 1 বছর অ্যাকচুয়ালি বেশি সময় হয়ে গেছে, আমাদের অনেক আগে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশটাকে একটা ডেমোক্রেটিক অর্ডারে চলে যাওয়ার কথা ছিল। এবং এই না যাওয়ার কারণে দেশ কিন্তু দিন দিন নিচের দিকে যাচ্ছে। কারণ হচ্ছে কি, সরকার এখানে, জনগণ এখানে, মাঝখানে কোনো ব্রিজ নাই, কোনো ব্রিজ নাই। সে কারণে কি হচ্ছে, দেশে পুলিশের কাজ করতে পারছে না, সরকারি কর্মকর্তারা কাজ করতে পারতেছে না, আইন শৃঙ্খলা নাই, ব্যবসা বাণিজ্য নাই, যে ব্যবসার কথা বলে গেলেন উনি, দেশে কোনো ব্যবসা বাণিজ্য নাই, মিল ফ্যাক্টরি নতুন বিনিয়োগ হচ্ছে না। কারণ করবে না তো, এটা তো সম্ভব না। এই যে মানুষ যে বিনিয়োগ করে, টাকা তো শুধু না, আমার শ্রমের একটা বিনিয়োগ আছে, হ্যাঁ, আমার সময়ের একটা বিনিয়োগ আছে, তো সে যে সে কাজটা করবে, করার জন্য তার তো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম একটা প্রজেকশন আছে। এখন তো সেটা নাই। ইন্টেরিয়াম মানে তো ইন্টেরিয়াম ভাই, তো বুঝতে হবে তো, ইন্টেরিয়াম মানে ইন্টেরিয়াম। এই অবস্থায় কেউ এখানে সিদ্ধান্ত কেন নেবে? এই যে একটা সামিট হলো ওই দিন, আমি উপস্থিত সামিটে, এবং ওই সামিটে একটা বিনিয়োগ আসবে না তো। অনেকে যারা উপস্থিত হয়েছে বেশিরভাগ বর্তমান যারা বিনিয়োগকারী তারাই গেছে ওখানে, আমি তো সবাই চিনি, তারাই গেছে, নতুন কোনো বিনিয়োগ হয়নি। কিন্তু যেই মুহূর্তে নির্বাচনের ঘোষণা এসছে, এখন কিন্তু নড়াচড়া আরম্ভ হয়েছে। ওই যে একদিন 107 জন জাপানিজ একটা ডেলিগেশন, ওইটা নির্বাচন ঘোষণা দেওয়ার পরে তারা কিন্তু এখন আস্তে আস্তে আরম্ভ করছে। নির্বাচন হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত নেবে, তারা কিন্তু অবজারভেশনে আসছে, দেখছে, ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছে নির্বাচন উত্তর পরবর্তীতে বিনিয়োগ করবে। এই যে বাংলাদেশ, এই যে এত বছর, 14, 15, 16 বছরে যে আইন, যে একটা গোষ্ঠীভিত্তিক একটা অর্থনীতি গড়ে উঠেছে, যে পৃষ্ঠপোষকতার যে
পৃষ্ঠপোষকতা যে শুধুমাত্র রাজনীতিতে হয়েছে তা না, অর্থনীতিতে যে পৃষ্ঠপোষকতা হয়েছে, যার কারণে মার্কেট ভেঙে গেছে, মুক্তবাজার অর্থনীতির কনসেপ্ট ধ্বংস হয়ে গেছে। এই জন্য বিএনপির একটা বড় স্লোগান কি জানেন? ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি। আপনি খালি রাজনীতিতে ডেমোক্রেটাইজেশন করবেন আর অর্থনীতি আপনার পকেটে থাকবে, আপনার লোকের পকেটে থাকবে। ডেমোক্রেসি উইল নট ওয়ার্ক। ডেমোক্রেসি তখনই কাজ করবে আপনার রাজনীতি গণতান্ত্রিক হবে, অর্থনীতি গণতান্ত্রিক হবে, সমাজতন্ত্র গণতান্ত্রিক হবে, আপনার পরিবারও গণতান্ত্রিক হতে হবে। তখনই বাংলাদেশে আপনি গণতন্ত্র কাজ করবেন। এই গণতন্ত্রের অর্থ হলো সকলের জন্য সমান অধিকার। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সবাই যার যার অবস্থান থেকে অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজে অংশগ্রহণ করার ব্যবস্থা থাকলে সেটাই হবে গণতন্ত্র। আমরা খালি ভোট দিয়ে নির্বাচিত করলাম, এটা একমাত্র গণতন্ত্র না। তো আমাদেরকে যারা আমরা রাজনীতি করি, যারা আমরা দেশের পলিসির কথা বলি, আমাদেরকে এগুলো অনুধাবন করতে হবে, ধারণ করতে হবে এবং নিশ্চিতভাবে ডেলিভার করতে হবে। এখন খালি আপনি রেটরিকের মাধ্যমে রাজনীতির দিন শেষ হয়ে গেছে। এই জন্য বিএনপির পক্ষ থেকে যেটা আমরা বলছি পরিষ্কারভাবে, এই অনেকগুলো যে শ্রমিকদের কথা বলা হচ্ছে, কৃষকদের কথা বলা হচ্ছে, আমরা কিন্তু প্রত্যেকের ব্যাপারে প্রত্যেকের অংশগ্রহণ, অধিকার, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার সবগুলো নিশ্চিত করে অর্থনীতি, রাজনীতি চালাতে হবে। এই জন্য বিএনপির পক্ষ থেকে আমরা একেবারে গ্রামে গঞ্জে যারা থাকে, এই যে আমাদের কামার, কুমার, তাঁতি থেকে শুরু করে আমরা কিন্তু সব জায়গায় যাচ্ছি। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি, আমরা কিন্তু সবার কাছে যাচ্ছি। আমরা কিন্তু এদেরকে আগামীর অর্থনীতিতে অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করতে পারি, তাদের উপর সরকারের বিনিয়োগ কতটুকু হতে পারে, যে তারা তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব, তাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেব, তাদেরকে আমরা ডিজাইনিং সাপোর্ট দেব, তাদেরকে আমরা ব্র্যান্ডিং সাপোর্ট দেব, তাদেরকে আমি মার্কেটিংয়ের প্ল্যাটফর্ম দেব, লাইক অ্যামাজন, আলিবাবা যেগুলো আছে। আপনার প্রত্যেকদিন অ্যামাজন কিনতেছেন না? আমার দেশের, সারা বিশ্বের, আমি থাইল্যান্ডের কোন গ্রামে কি হচ্ছে আমি অনলাইনে কিনতেছি না? বাংলাদেশের কেন পারবেন? আমাদের যারা কুটির শিল্প যারা কেন পারবেন? তাদেরকে গভর্নমেন্টের সাপোর্ট দিতে হবে। ওখানে আমি নিজে ভিজিট করেছি থাইল্যান্ডে, ওদের গভর্নমেন্ট সাপোর্ট দিয়ে প্রোডাক্টকে ব্র্যান্ডিং করে এমন জায়গায় নিয়ে আসছে, ওর গ্রামে বসেও বিক্রি করতেছে অ্যামাজনে, আলিবাবায়। আমরা সেই সাপোর্টটা দেব, আমরা সেই বাজেটটা করব। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা কিন্তু অলরেডি কাজ শুরু করেছি। এগুলো এক্সাম্পল আপনি ধরেন এই শিক্ষা স্বাস্থ্যের কথা আমরা বলছি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। হ্যাঁ, তো শিক্ষা স্বাস্থ্য ছাড়া তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হবে না। এই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বিনিয়োগ, আপ টু 5% বিনিয়োগ করবে। এখন মাত্র 1% নিচ্ছে, তাও আবার চুরি করে ওইটাও শেষ। আপ টু 5% মানে অনেক বড় অঙ্ক। তো 5% স্কুল কলেজ আর ক্যারিকুলাম তো আছে, এটার সাথে স্কিলিং, যে আমাদের শ্রমিক নেতা একজন উনি আছেন, শ্রমিক নেতা একজন বলেছেন, সঠিকভাবে বলেছেন, এই যে যারা শ্রমিকদের স্কিলিং অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা যে বিদেশি শ্রমিক পাঠাচ্ছি আনস্কিল, ও পায় $500, আর ইন্ডিয়ার স্কিল লেভেল পাচ্ছে $2000, $1000। আমাদের শ্রমিকটা আমরা স্কিল করে পাঠাতে হবে, আমাদের নার্সদের আমরা স্কিল করতে হবে। এই জন্য আমাদের যে 5% জিডিপি শুধুমাত্র স্কুল কলেজের এডুকেশন না, স্কিলিং এর জন্য, রিস্কিলিং এর জন্য, আপ স্কিলিং এর জন্য। একটা লোক স্কিল আছে, ধরো তার কাজটা দেয়, তাহলে আমি তাকে রিস্কিল শিখাতে হবে, অথবা আপ স্কিলিং করতে হবে। যে কাজ ওখানে আরো স্কিল দরকার, আপ স্কিলিং দরকার। এইগুলো আমাদের 31 দফার মধ্যে তো আপনি আউটলাইন দেখতেছেন, আমরা এগুলো ডিটেলস কাজ করেছি। এই যে আমরা কোথায় কত টাকা ইনভেস্ট করব, আমরা বলছি 18 মাসে 1 কোটি লোকের চাকরি দেব। অনেকে বলতে পারে এটা তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হতে পারে, পলিটিশিয়ানরা তো এইসব আজে বাজে কথা বলেই না। মানুষ যদি অবিশ্বাস করে সেটা তার দোষারোপ করে আমি পারবো না। বাট আমাদের
ইটস নট এ পলিটিক্যাল স্টেট। আমরা হিসাব কিতাব করে বলি, আমরা স্কিলিং এ কত খরচ করব, যে স্কিল যারা করবো সেই তো চাকরি পাবে। আমরা 1 কোটি চাকরি যে কথা বলছি 18 মাসে, এই যে স্কিলিং এর মাধ্যমে হবে। আপনি ইন্টারনেট রোবাস্ট নেটওয়ার্ক দিয়ে গ্রামে গঞ্জে আমরা কল সেন্টার করব, বিপিও করব, ডেটা সেন্টার করব। এটা কোনো অলরেডি কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা প্রায় 2 লক্ষের কাছাকাছি আপনি ওরা প্রাইভেটলি কিন্তু এগুলো কাজ করতেছে। আমরা এটা মনিটাইজ করতে হবে, এটার পরিধি বাড়াতে হবে, এটার জন্য নীতিমালা প্রণয়ন করতে হবে যেন ওরা টাকা আসতে পারে না। পেপ্যাল নাই বাংলাদেশে আনার জন্য টাকা। আমরা পেপ্যালের কথা অলরেডি বলেছি, আমরা পেপ্যাল দিয়ে দেব। পেপ্যাল না পারলে আরো একটা প্ল্যাটফর্ম দেব, যাতে করে যারা এই সমস্ত কাজ করবে তারা ইজিলি টাকা আনতেও পারবে, পাঠাতেও পারবে। ওয়ান ওয়ে ট্রাফিক দিয়ে কোনো ব্যবসা হয় না, আপনি আনা নেওয়া দুইটাই সুযোগ দিতে হবে। এবং গ্রামে গঞ্জে বসে কিন্তু কল সেন্টারে কাজ করতে পারবে, ডেটা সেন্টারে কাজ করতে পারবে। এগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং ইন্টারন্যাশনালি এক্সপার্ট যারা আছে অলরেডি বিএনপির সাথে কাজ করতেছে। আমি বলতেছি গোল্ডম্যান স্যাক্সের 11 বছরের যে এমডি ছিল বাঙালি, হি ইজ ওয়ার্কিং উইথ বিএনপি। মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট এখন বিএনপির সাথে কাজ করতেছে বাঙালি। আমরা কিন্তু এগুলো সব প্ল্যান আউট করতেছি, এখানে পলিটিক্যাল স্টেটমেন্ট আমি করতেছি। আগামীর আমরা বুঝি, আগামীর বিএনপি যদি সরকারে যাইছি কত কঠিন আমরা এটা বুঝি বলে এখন থেকে ভয়ের মধ্যে আছি, বুঝলেন না? ভয়ের মধ্যে আছি। এভরিডে আমরা প্রস্তুতি কি হবে যাতে 6 মাস 1 বছর 18 মাসে ডেলিভারি যদি আমি করতে না পারি, মানুষের ধৈর্য নেই, কিন্তু বুঝতে হবে আকাঙ্ক্ষা আকাশ চুম্বি। এই জন্য আমাদের এই ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করছি এবং প্রত্যেকটা স্বাস্থ্য শিক্ষা খাতে স্বাস্থ্য সার্বজনীন স্বাস্থ্যের ঘোষণা আমরা দিয়েছি। অর্থাৎ প্রাইমারি হেলথ কেয়ার আপনাকে ফ্রি দেওয়া হবে, প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার আপনাকে ফ্রি দেওয়া হবে। এটা বড় গভর্নমেন্টের একটা বিরাট ইনভেস্টমেন্ট আছে। অনেকে বলছে আপনারা যে বলছেন টাকাটা আসবে কোথেকে, টাকাটা কোথেকে আসবে? আমরা হিসেব কিতাব করেছি তো, যে ওয়েস্টেজ হয় বাংলাদেশের বাজেটে, যে চুরি হয়, দুর্নীতি হয়, এগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে। এবং ওই যে সোশ্যাল সেফটি নেটের নামে কত 18টা 20টা কতগুলো সেক্টরে যায়, এগুলো অর্ধেক হচ্ছে ডেলিভারি হয় না, পয়সা সব চুরি, দুর্নীতি। আমরা দরকার তো নাই। আমি তাকে স্বাস্থ্য আর শিক্ষা যদি দিয়ে দিই, একটা পরিবারের মানুষের 10,000 টাকা সেভ হবে, ওটা তো তার পকেটের টাকা। আমি তো ডেলিভারিটা ইজি করতে হবে। আমি ক্যাশ ডেলিভারি করতে গেলে চুরি, দুর্নীতি, ডেলিভারি হবে না। এই জন্য আমি ক্যাশ ডেলিভারি দরকার নেই। আমি তার স্বাস্থ্য ঠিক রাখি। স্টান্টেড চিলড্রেন হলেও তো কাজ করতে পারবে, ও পুষ্টির দরকার। ওর এডুকেশন না থাকলে ডেমোগ্রাফিক ডিভিশন কি হবে, ওকে কোথায় হবে, চাকরির কথা আমি বলতে কোথায়? তো ইউ জাস্ট গিভ দেম দিস, আর কিছু তো লাগছে না। পরিবারের এই খরচ যদি বাঁচান, এই খরচে তার পরিবারেই তো খরচ করবে এবং তার ছেলে মেয়েদের পুষ্টির জন্য এই টাকাটা তারপর। সুতরাং আমরা ডেলিভারিটা যেখানে ওয়েস্টেজ ওগুলো বাদ দিয়ে আমরা এমন কিছু নাগরিকদের যেটা বিশেষ সব সভ্য দেশগুলোতে আছে। ওই যে ইউকে থেকে যারা আছে আপনি জানেন যে NHS সিস্টেম, ন্যাশনাল হেলথ কেয়ার, আলিয়ার ভালো প্রেজেন্টেশন দিয়েছে তুমি আছে। আলিয়ার তো জানো স্বাস্থ্য ফ্রি হেলথ কেয়ার, এই টাকাটা তো সবার পকেটে আছে, সবাই খরচ করতেছে। আমাদেরকে এই জায়গায় নিয়ে যেতে হবে দেশকে। এবং এই জন্য আমরা স্পেসিফিক্যালি বলতেছি GDP-র 5% বিনিয়োগ করবো স্বাস্থ্য খাতে। অনেক টাকা, বিশাল অঙ্ক। GDP-র 5% শিক্ষা খাতে, বিশাল অঙ্ক। আমরা এত বড় বড় মেগা প্রজেক্টের দরকার নেই। আমার দেশের মানুষকে আমি বঞ্চিত করে পকেটে চুরি করার জন্য মেগা প্রজেক্ট করার আমার দরকার নেই। যেটা একেবারে প্রয়োজন সেটা করব। এই সমস্ত নাম কেনার জন্য উন্নয়নের নাম দিয়ে দেশের মানুষকে বঞ্চিত করা, এটা কোনো রাজনীতিও না, কোনো তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা। সো ডেলিভারেবল যেগুলো আমরা পরিষ্কারভাবে বলেছি, আমি তো বলেছি একেবারে গ্রামের কামার কুমার থেকে শুরু করে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। তো সবাইকে পার্টিসিপেট করতে না পারে, খালি ম্যানুফ্যাকচারিং দিয়ে তো GDP হবে না।
এই লোকগুলো যখন তাদের ইনকাম করবে গ্রামে গঞ্জের থেকে, তার এক্সপোর্ট করতে পারবে, ব্র্যান্ডিং হবে, এদের তো জীবনযাত্রার মান উন্নতি হবে, এরা খরচ করবে, এরা খরচ করলে ইকোনমি ড্রাইভ করবে, এদের পণ্য তো এক্সপোর্ট করে আপনার টাকা আসবে, আপনার আইটি রিলেটেড ব্যবসার মাধ্যমে টাকা আসবে, এবং এদের জীবনযাত্রার মান যত বেশি উন্নত হবে ইকোনমিতে সার্কুলেট করবে। তো আমরা ভবিষ্যতে বেশি বিগত দিয়ে নিয়ে বিএনপির যে কি বলে ওই গ্লোরি যে আমরা স্যাক্রিফাইস করছি, তো আমি স্যাক্রিফাইস করছি বলে প্রত্যেকদিন বলতে হবে এটাকে আমার অধিকার, আমি তো দেশের জন্য স্যাক্রিফাইস করেছি। এটা আমি আবারও বলছি যে মুক্তিযুদ্ধ করেছি, এখন সারা জীবন এখন দেশ আমাকে দেখাশোনা করতে হবে। আমার 14 গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল, আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু, এটা আরেক এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপিতে আমরা তো বলছি আমরা কোনো কৃতিত্ব নিচ্ছি, এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব, আমাদের কোনো কৃতিত্ব। আমি আমার দায়িত্ব পালন করেছি নাগরিক হিসেবে, মানুষ এগিয়ে আসছে, ঘটেছে, দেশের মানুষ আজকে লাভবান, আমরা এখন সামনের দিকে যাই, এটা বেচা বিক্রির তো দরকার নেই। আমি কি করেছি না করেছি প্রত্যেকদিন বলতে থাকবো। আমাকে সাংবাদিকরা আপনার জেলের অভিজ্ঞতা, আমি যে রাখো জেলের চ্যাপ্টার শেষ হয়ে গেছে, তুমি আমাদের জিজ্ঞেস করো বাংলাদেশের জন্য কি করবেন, এটা আমাদের জিজ্ঞেস করো, ওই চ্যাপ্টার শেষ। ওই গল্প বলতে চাই না, ওই গল্প যদি শুরু করেন ওই গল্পের শেষ নাই, আপনার কোনো কাজ হবে, কোনো কাজ করতে পারবেন। আমরা ঐক্যবদ্ধভাবে জাতি হিসেবে একসাথে এগিয়ে যাই, এটাই হলো তারেক রহমান সাহেবের যে পুঙ্খানুরূপে প্রত্যেকটি বিষয়ের উপর কিন্তু অলরেডি আমরা অবস্থান নিয়েছি ওনার নির্দেশে, ওনার এবং উনি প্রত্যেকটি বিষয়ে যে স্বাস্থ্য, শিক্ষা, গ্রামেগঞ্জের মানুষ, প্রত্যেকটি মানুষের, শিক্ষকদের লেখাপড়ার, এই যে লেখাপড়ার কথা বলছে, লেখাপড়া তো নাই বাংলাদেশে, ইনস্টিটিউশন ফিনিশ, তাহলে আপনাকে এটা বিল্ড আপ করতে হলে কি ধরনের লেখাপড়া চান? আবার ওই ধরনের লেখাপড়া না, আপনার প্রাইমারি স্কুল থেকে আপনাকে ইয়েতে টেকনিক্যাল এডুকেশন নিতে হবে, বিদেশে যেটা আছে একদম প্রাইমারি থেকে তার মানসিকভাবে টেকনিক্যাল মাইন্ড ডেভেলপ করতে হবে, যাতে সব ডাক্তার ইঞ্জিনিয়ার তো হবে না। আমার এই লোকগুলোতে স্কিল ডেভেলপ করে তার ইনকাম, আমাদের একটা প্লাম্বার নেই, একটা ইলেকট্রিশিয়ান নেই, প্রপার নেই, এমনি ফ্যামিলিগত কাজ করে যাচ্ছে, এডুকেটেড নেই। এডুকেটেড হলে আপনি বিদেশে তো যে এখন $500 যায় মাসে, তার মাসে ইনকাম হবে $5,000, প্লাম্বারের, ইলেকট্রিশিয়ানের হবে $5,000 500 জায়গায়। তা আপনার রেমিটেন্স কোথায় যাবে আপনি চিন্তা করেছেন? আপনার মানব সম্পদ উন্নয়ন হচ্ছে সবচেয়ে বড় উন্নয়ন। আমার 18 কোটি মানুষকে যদি আমি মানব সম্পদে পরিণত করতে পারি, ইনভেস্ট করতে পারি, এই জন্য জিডিপির 5% ইনভেস্ট করা হচ্ছে, অনেক টাকা শিক্ষা, স্বাস্থ্য খাতে, যে আমার এই জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করতে হবে, ওই ইনভেস্টমেন্ট করতে হবে আপনাকে। মানুষের স্বাস্থ্য ঠিক রাখতে হবে, লেখাপড়া ঠিক রাখতে হবে, প্রত্যেকটি পরিবারের জন্য নিশ্চিত করতে হবে, এটা তার নাগরিক অধিকার। এটা তো আপনি কাউকে ফেভার করতেছেন না, আপনি তো ফেভার করতে করতে অর্থনীতি 12টা বেজে গেছে, এর এটা দরকার, ওর ওইটা দরকার, কিন্তু যারা নাগরিক তার অধিকার করি, তার পাওনাটা কোথায় কি? সুতরাং পলিটিক্স হ্যাজ চেঞ্জড, আকাঙ্ক্ষা বদলে গেছে, রাজনীতির জবাবদিহিতা অন্য লেভেলে যাবে এবং যাওয়া উচিত, আমাদেরকে সেটা বোঝা উচিত, ধারণ করা উচিত। ওইভাবে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমরা করতে পারব। সবাইকে ধন্যবাদ।